হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স এক্সপ্রেস বাই সুরজিৎ। তো আজকে কিন্তু আমরা মোশনের যে সেকেন্ড পার্টের ভিডিও গ্রাফিক্যাল মেথডের যে বিভিন্ন ইকুয়েশনগুলো, সাথে সাথে যে গ্রাফগুলো দেখিয়ে কোশ্চেন আছে এবং অ্যাক্সিলারেশনের উপরে বেস করে যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে কভার করব। এবং আগের যে ভিডিওটা, সেই পার্ট 1 ভিডিওটা, সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এবারে আমি বিভিন্ন গ্রাফগুলো দেখে নেব যে গ্রাফগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। তো সবার প্রথমে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকবো। তো এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমি আঁকছি, ঠিক আছে। এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কি থাকবে? ডিসপ্লেসমেন্ট থাকবে। হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর টাইম থাকবে। এবার এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের আমি এইটা হচ্ছে স্লোপ, এই যে ধরো একটা স্লোপ আঁকলাম, এটা এরকমও হতে পারে, এটা এরকমও হতে পারে, যাই হতে পারে না কেন, ঠিক আছে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এই যে এটা হচ্ছে এ, এটাকে আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এই যে এ বি সি যে তুমি সবগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে কি, এরা হচ্ছে স্লোপ, যাকে বাংলায় বলা হয় কিন্তু নতি। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এই যে স্লোপ বা নতি কাকে প্রকাশ করে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ বা নতি কিন্তু ভেলোসিটি বা বেগকে প্রকাশ করে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ বা নতি কাকে প্রকাশ করে। তো তোমাদের উত্তর হবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ বা নতি কিন্তু ভেলোসিটিকে প্রকাশ করে। এবার একে এরকম ভাবে একটা ছবি দিয়ে বললো যে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কাকে প্রকাশ করছে, ঠিক আছে। এরকম একটা ছবি থাকলো, ছবি দিয়ে তোমাকে বলা হলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এইরকম একটা স্লোপ দেওয়া হলো, দিয়ে বলা হলো ওটা কাকে প্রকাশ করছে। তাহলে দেখো এখানে ডিসপ্লেসমেন্টও হচ্ছে, টাইমও বাড়ছে, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা ভেলোসিটিকে প্রকাশ করবে, ইউনিফর্ম ভেলোসিটি, বা এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিকে প্রকাশ করবে কিন্তু, মানে সুষম বেগ। এটা হচ্ছে সুষম বেগকে কিন্তু প্রকাশ করবে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখলাম, এর যে স্লোপটাকে কাকে প্রকাশ করলো? এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিকে প্রকাশ করলো। যদি সাপোজ তোমাকে এরকম ভাবে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া হয়, এরকম ভাবে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে তোমাকে বলা হলো যে এই স্লোপটা কাকে প্রকাশ করছে, তো এই যে স্লোপটা কিন্তু দেখা যাবে একটা, এটাও কিন্তু বেগকে প্রকাশ করবে, কিন্তু এখানে কিন্তু বেগটা হচ্ছে সুষম হবে না, ঠিক আছে। এখানে বেগটা কিন্তু সুষম হবে না, এখানে কিন্তু বেগটা বিষম হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ লাইনটা ইউনিফর্ম নেই এবং বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে বেগ কি হচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে। এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এবং এটা হচ্ছে অবশ্যই ভেলোসিটি বা বেগকে প্রকাশ করবে। এখানে বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আবার ধরে নাও ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরকম একটা গ্রাফ তোমাকে দেওয়া হলো, এই যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমি আঁকছি, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এখানে ডি লিখলাম, এখানে টি লিখলাম। তাহলে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তোমাকে এরকম ভাবে দেওয়া হলো, স্লোপটা এরকম ভাবে রয়েছে। তাহলে এখান থেকে আমি কি বুঝবো? এখান থেকে দেখে আমি বুঝবো কিন্তু বেগ হ্রাস পাচ্ছে। এখানে কি হচ্ছে? বেগ হ্রাস পাচ্ছে। এবং এই যে স্লোপটা কাকে প্রকাশ করবে? এই স্লোপটা কাকে প্রকাশ করবে? স্লোপটা হচ্ছে বেগকে প্রকাশ করবে, ঠিক আছে। আরো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের আরো হয়, আর একটা দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এই যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ঠিক আছে, এরকম ভাবে দিয়ে তোমাকে এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে দিল, এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে দিল। তাহলে বলা হলো যে এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কি বোঝানো হচ্ছে? তো দেখো এখানে একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে, তারপরে টাইম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। টাইম বেড়ার সাথে সাথে কিন্তু আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে এখানে কিন্তু ভেলোসিটি জিরো, এখানে কি ভেলোসিটি জিরো। তাহলে এই যে সব তোমরা গ্রাফগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এই স্লোপ কাকে প্রকাশ করবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কিন্তু প্রকাশ করবে বেগকে, এবং এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগ। এটা হচ্ছে, এখানে হচ্ছে বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, এখানে হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে বেগ হচ্ছে না, মানে ভেলোসিটি জিরো, মানে ডিসপ্লেসমেন্ট, একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে টাইম বেড়ে যাচ্ছে। আমরা ডিসপ্লেসমেন্ট মানে কি জানি? আমরা বেগ মানে কি জানি? বেগ মানে হচ্ছে সরণ পরিবর্তনের হারকে, তো সরণ একটা নির্দিষ্ট জায়গায় স্থির আছে, তারপর কিন্তু টাইম বেড়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, মানে সরণ হচ্ছে না। তাহলে এখানে কি হবে? ভেলোসিটি, এখানে ভেলোসিটি শূন্য হবে। তাহলে এই গ্রাফগুলো কিন্তু তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, কেননা এই গ্রাফগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এরপরে চলে আসবো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের পরে আমরা চলে আসবো হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে। ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে ভেলোসিটি টাইম গ্রাফ, এখানে ভি লিখলাম, এখানে টি লিখলাম, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এখানে এই নতি কাকে প্রকাশ করবে? ভেলোসিটি টাইম গ্রাফের নতি কিন্তু প্রকাশ করবে হচ্ছে ত্বরণকে, ত্বরণ বা অ্যাক্সিলারেশনকে প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কাকে প্রকাশ করবে? ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কিন্তু প্রকাশ করবে হচ্ছে ত্বরণকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা স্ট্রেট লাইনে রয়েছে, তাহলে এই ত্বরণটা কি ত্বরণ? এই ত্বরণটা কিন্তু হচ্ছে সুষম ত্বরণ, ঠিক আছে। সুষম, এখানে যেখানে যেখানে বেগ আছে
সেই বেগগুলোর জায়গায় আমি কি লিখে নেব, বেগগুলোর জায়গায় কিন্তু আমি ত্বরণ লিখে নেব। তাহলে এইখানে যে ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে সুষম ত্বরণ, সুষম ত্বরণ, বা এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে রয়েছে, তাহলে সুষম ত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে রয়েছে। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে যদি বলা হয় স্লোপ বা নতি কাকে প্রকাশ করা হয়, কাকে প্রকাশ করে, তো ভেলোসিটি টাইম গ্রাফের কিন্তু স্লোপ প্রকাশ করে হচ্ছে ত্বরণকে। এবার অনেক সময় জিজ্ঞাসা করা হয় ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া, ঠিক আছে, বা ক্ষেত্রফল কাকে প্রকাশ করে, তো ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু প্রকাশ করে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণকে। ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। টাইম গ্রাফ দিয়ে তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা নির্ণয় করো। তোমাদেরকে আমি একটা গ্রাফ দিয়ে দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা আমি আঁকলাম ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে, এই যে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি। এবার এটা হচ্ছে ভেলোসিটিকে প্রকাশ করছে ভার্টিক্যাল অ্যাক্সিসকে, এবং হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে টাইমকে প্রকাশ করছে। এটা হচ্ছে 0 পয়েন্ট। এবার ধরে নাও আমি বিভিন্ন পয়েন্টগুলো দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে 5, 10, 15, 20, 25। আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে 5, 10, 15, 20, 25। এবং ভেলোসিটিটা কিভাবে রয়েছে, ভেলোসিটিটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড হিসাবে রয়েছে, ঠিক আছে। এবার টাইম হচ্ছে এই যে 5, 10, 15, 20, 25, 30 এইভাবে রয়েছে। এবার তোমাকে বলা হলো যে ভেলোসিটিটা এরকম ভাবে দেখানো হচ্ছে যে 20তে ভেলোসিটিটা রয়েছে, স্টেবল অবস্থায় রয়েছে। তাহলে আবার এই কন্ডিশনে তোমাকে বলা হলো যে 15 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর সরণ কত হবে, সরণ কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো এখান থেকে গ্রাফ দেখে আমি কি করে বুঝবো যে 15 সেকেন্ড পরে কতটা সরণ হবে। তো দেখো ভালো করে, এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটাকে আমি কমপ্লিট করব। সেই কমপ্লিট করে কি করে করব, এটা হচ্ছে 20 অ্যাক্সিস বরাবর বেড়েছে, আর এখানে হচ্ছে 15তে গিয়ে এটা মিট করবে এর সাথে, ঠিক আছে। তার মানে এরকম একটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কাকে প্রকাশ করে, সরণকে প্রকাশ করে। তাহলে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই কিন্তু হবে আমার সরণ। তাহলে এবার দেখো একটা জিনিস ভালো করে, যে এইটুকু বরাবর কত, এইটুকু বরাবর 15, তার মানে এইটুকু কত 15, এটাও হচ্ছে 15, ঠিক আছে। এবার এইটুকু যদি 20 হয় তাহলে এই তো এটা বর্গক্ষেত্রের তো প্যারালাল বাহু, তাহলে এটাও কত হবে 20 হবে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু কি, বর্গক্ষেত্রের দুটো বাহুর গুণফল। তাহলে 15 গুণ 20 মানে 300 হয়ে গেল। তাহলে এখানে 300 মিটার কিন্তু হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। এইভাবে কিন্তু গ্রাফ দিয়ে অঙ্কটা হয়তো যারা মানে জানবে না তাদের কাছে কিন্তু কঠিন মনে হবে, কিন্তু যারা জেনে যাবে এরকম কিন্তু একদম ইজিয়েস্ট অঙ্ক। এরকম ভাবে কিন্তু যে কোনো ডেটা দিয়ে তোমাকে করতে তুমি দিলে পরে তুমি করে আসতে পারবে। এবং তোমাদেরকে আমি বলবো যারা ভিডিওটা দেখছো এদেরকে আমি বলবো যে যদি এরকম ভাবে তোমাকে ভেলোসিটি দেওয়া হয় 15, ঠিক আছে, এবং 15 সেকেন্ডের মাথায় কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভুল করো আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাও যে 15 যখন ভেলোসিটি রয়েছে, 15 মিটার প্রতি সেকেন্ড যখন ভেলোসিটি রয়েছে, সেই অবস্থায় 15 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা তোমরা অবশ্যই যারা ভিডিও দেখছো কমেন্ট করবে। গ্রাফ আছে, সেই গ্রাফগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে ধরে নাও ভেলোসিটি টাইম গ্রাফ, এইরকম ভাবে তোমাকে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া হলো, ঠিক আছে। এই ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে তোমাকে এরকম ভাবে বলা হলো যে এখানে তোমার ত্বরণ কি অবস্থায় রয়েছে। তাহলে এই যে ভেলোসিটি টাইম গ্রাফ রয়েছে, এখানে যে ত্বরণটা প্রকাশ করছে সেখানে কিন্তু ত্বরণটা কি হয়েছে, ত্বরণটা কিন্তু হ্রাসমান অবস্থায় রয়েছে, মানে ত্বরণটা হ্রাস পাচ্ছে। যদি এরকম ভাবে দেওয়া হতো ত্বরণটাকে, যদি এরকম ভাবে দেওয়া হতো তাহলে পরে কি হতো, তাহলে কিন্তু ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নীল কালিতে যেটা দেখতে পাচ্ছ এখানে ত্বরণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর তুমি ব্ল্যাক কালিতে যেটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ত্বরণ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি পেলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপ বা নতি কাকে প্রকাশ করে, ভেলোসিটি টাইম গ্রাফের নতি কিন্তু ত্বরণকে প্রকাশ করে। এবং ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া বা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কাকে প্রকাশ করে, ক্ষেত্রফল কিন্তু প্রকাশ করে হচ্ছে সরণকে প্রকাশ করে। আমি একদম মনে রাখার সহজ ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার ভেলোসিটি টাইম গ্রাফের পরে তোমাদেরকে আমি বলবো, কখনো তোমাদেরকে বললো যে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ কাকে প্রকাশ করে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের স্লোপ কাকে প্রকাশ করে। তো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের স্লোপ কিন্তু জার্ককে প্রকাশ করে। এই ধরে নাও অ্যাক্সিলারেশন, আর এই যে এখানে অ্যাক্সিলারেশন লিখলাম, এখানে টাইম লিখলাম, তাহলে এই অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের যে স্লোপ এটা হচ্ছে জার্ককে প্রকাশ করবে। যদি বলা হয় অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়া, ঠিক আছে, এই এরিয়া কাকে প্রকাশ করে,
তাহলে উত্তর হবে কিন্তু যে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের যে এরিয়া, সেই এরিয়া কিন্তু প্রকাশ করে হচ্ছে ভেলোসিটিকে। কাকে? ভেলোসিটি বা বেগকে প্রকাশ করে। এবার আমি মনে রাখবো কিভাবে যে কোনটার স্লোপ কাকে প্রকাশ করে, কোনটার এরিয়া কাকে প্রকাশ করে, সেটা আমি কিভাবে মনে রাখবো সেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো মনে রাখার সহজ পদ্ধতি, আমরা না একটা সিকোয়েন্স লিখে নেবো। সিকোয়েন্সটা কি? প্রথমে লিখবো হচ্ছে সরণ, প্রথমে লিখবো সরণ, সরণের পরে লিখবো হচ্ছে বেগ, এগুলো বাঁ দিক থেকে ডান দিকে এগোচ্ছি। বেগের পরে কি লিখবো? বেগের পরে লিখবো হচ্ছে ত্বরণ, ত্বরণের পরে লিখবো হচ্ছে জার্ক। ঠিক আছে, এইবার যখন আমি নতির কথা বলবো, নতি, যখন আমি নতির কথা বলবো তখন একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যদি বলে সরণ বাই টাইম, সরণ এবং সময় এর যে গ্রাফ হবে তার স্লোপ কাকে প্রকাশ করব, কাকে প্রকাশ করবে? তাহলে দেখো সরণ এবং টাইম, আমি নিচে টাইম নিয়ে আসলাম, তো সরণের পরে কি আছে? সরণের পরে আছে বেগ। তাহলে সরণ সময় গ্রাফের যে স্লোপ কাকে প্রকাশ করবে? প্রকাশ করবে কিন্তু বেগকে। যদি বলা হয় বেগ সময় গ্রাফ, বেগ সময় গ্রাফের স্লোপ কাকে প্রকাশ করবে? তো বেগের পরে কি আছে? ডান দিকে ত্বরণ আছে, তাহলে বেগ সময় গ্রাফের স্লোপ প্রকাশ করবে কিন্তু ত্বরণকে। যদি বলা হয় ত্বরণ সময়ের গ্রাফ কাকে প্রকাশ করবে? তো ত্বরণের ডান দিকে কি আছে? জার্ক আছে, তাহলে ত্বরণ সময়ের গ্রাফ কিন্তু জার্ককে প্রকাশ করবে। ঠিক আছে, এইবার যখন এরিয়ার কথা বলবে তখন কিন্তু আমরা কি করব? ডান দিক থেকে বাঁ দিকে আসবো। যখন এরিয়ার কথা বলবে তখন আমরা বাঁ দিক থেকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আসবো। তাহলে এখানে আমি কি নিয়ে নেবো? এখানে এখানে ক্ষেত্রফল বা এরিয়া লিখে নিই। তাহলে এবার দেখো একটা জিনিস তোমাকে বললো যে জার্ক এবং সময় এর গ্রাফ কাকে প্রকাশ করে? তো জার্কের বাদিকে কে আছে? জার্কের বাদিকে আছে কিন্তু ত্বরণ। ঠিক আছে, তাহলে যদি বলা হয় জার্ক এবং ত্বরণের যে ক্ষেত্রফল, সেটা জার্ক এবং সময়ের যে ক্ষেত্রফল সেটা কাকে প্রকাশ করবে? তো জার্ক এবং সময়ের ক্ষেত্রফল কিন্তু ত্বরণকে প্রকাশ করবে। যদি বলে ত্বরণ এবং সময়ের ক্ষেত্রফল কাকে প্রকাশ করবে, তাহলেও কিন্তু উত্তর হয়ে যাবে বেগ, যে ত্বরণ সময়ের ক্ষেত্রফল বেগকে প্রকাশ করে। যদি বলা হয় বেগ এবং সময়ের গ্রাফ কাকে প্রকাশ করে, তাহলে বেগের বাদিকে কি আছে? সরণ আছে, তাহলে বেগ সময় গ্রাফের যে ক্ষেত্রফল তাকে কিন্তু প্রকাশ করবে কিন্তু সরণকে। এবার যদি বলে দেখো সরণ সময়ের গ্রাফের যে ক্ষেত্রফল কাকে প্রকাশ করে, তো সরণের বাদিকে কেউ আছে? তো সরণের বাদিকে কিন্তু কেউ নেই। এই জন্য কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে কখনো কখনো যে সরণ সময়ের যে ক্ষেত্রফল, সরণ সময় গ্রাফের যে ক্ষেত্রফল কাকে প্রকাশ করে? তো সরণ সময় গ্রাফের যে ক্ষেত্রফল সেটা কিন্তু কাউকে প্রকাশ করে না। এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন এবং এটা কিন্তু পরীক্ষায় আসে যে সরণ সময় গ্রাফের ক্ষেত্রফল কাকে প্রকাশ করে, এটা আসে। এবং এটাও আসে কিন্তু যে বেগ এবং সময় গ্রাফের ক্ষেত্রফল কাকে প্রকাশ করে। তো দেখো বেগ সময় গ্রাফের যে ক্ষেত্রফল সেটা কিন্তু সরণকে প্রকাশ করবে। এবং সরণ সময় গ্রাফের যে নতি কাকে প্রকাশ করে, এটাও পরীক্ষায় আসে। তো সরণের ডান দিকে কি আছে? বেগ আছে, তো সরণ সময় গ্রাফের নতি কিন্তু বেগকে প্রকাশ করে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে পরে কিন্তু তুমি এই কোশ্চেনগুলো। গ্রাফিক্যাল মেথডে ইকুয়েশন অফ মোশন কটা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো গ্রাফিক্যাল মেথডে গ্রাফিক্যাল মেথডে কিন্তু ইকুয়েশন অফ মোশন রয়েছে তিনটে। ঠিক আছে, প্রথম যে মোশনের যে সূত্রটা, প্রথম মোশনের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয় যে সূত্রটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এবং তৃতীয় সূত্রটা হচ্ছে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এই তিনটে সূত্র রয়েছে। এবার আমি এখানে জাস্ট নোটিং করে দিচ্ছি, সেটা হচ্ছে ভেলোসিটি। এখানে ভি ফর কি? ভি ফর হচ্ছে ভেলোসিটি, মানে ফাইনাল ভেলোসিটি। ভি ফর মানে অন্তিম বেগ, ভি হচ্ছে এখানে অন্তিম বেগ, ভি অন্তিম বেগ। ইউ কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে, এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে গিয়ে কি? এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে টাইম বা সময়। এবার দেখো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো থেকে কিরকম কিরকম কোশ্চেন আসে। যদি বলা হয় তোমাকে গ্রাফিক্যাল মেথডে বা ইকুয়েশন অফ মোশনের প্রথম সূত্রকে কি সূত্র বলা হয়, তাহলে এই যে সূত্রগুলোর নামকরণ কিভাবে হয় ভালো করে দেখবে। প্রথম যে আইটেমটা থাকবে এবং লাস্ট যে আইটেমটা থাকবে, এই দুটোর নাম অনুসারে কিন্তু এই সূত্রগুলোর নাম হয়। তাহলে প্রথম সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রথমে কি রয়েছে? বেগ রয়েছে, লাস্টে কি রয়েছে? সময় রয়েছে। এই জন্য ইকুয়েশন অফ মোশনের গ্রাফিক্যাল মেথডের প্রথম সূত্রকে বলা হয় বেগ সময়
সম্পর্কের সমীকরণ। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে প্রথম সূত্রকে কি সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্র দেখো, প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে সরণ এবং লাস্টে কি রয়েছে, টাইম। তাই জন্য এটাকে বলা হয় সরণ সময় বা অবস্থান সময় সম্পর্কের সমীকরণ। সরণ সময় বা অবস্থান সময় সম্পর্কের সমীকরণ বলা হয়। লাস্টের যে সূত্র 3 নম্বর সূত্র, প্রথমে কি রয়েছে, বেগ রয়েছে, লাস্টে কি রয়েছে, সরণ রয়েছে। এই জন্য এটাকে কি বলা হবে, সরণ সময় বা অবস্থান, বেগ অবস্থান। প্রথমে রয়েছে তো বেগ, প্রথমে বেগ অবস্থান বা বেগ সরণ সম্পর্কের সমীকরণ বলা হয়। তো গ্রাফিক্যাল মেথডে কিন্তু এই জিনিসগুলো আসে যে কোন সূত্রকে কি সূত্র বলা হয়, এই যে 3টে সূত্র। এবার দেখো আমি তোমাদেরকে কিছু অঙ্ক করাবো, এই অঙ্কগুলো করানোর সময় এই যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলো জেনে রাখা ভালো। কিন্তু এই সূত্রকে যদি অ্যাপ্লাই করে পরীক্ষার সময় তুমি অঙ্ক করতে যাও, তাহলে পরে কখনো কখনো যে সমস্যাটা হতে পারে যে দুটো সূত্রকে অ্যাপ্লাই করতে হবে, বা দুটো সূত্র নিয়ে যখন তুমি কোশ্চেন করবে সলভ, তখন কি হবে, টাইমটাও বেশি লাগবে। এই জন্য তোমাদেরকে আমি একদম শর্ট ভাবে কিভাবে কিছু ট্রিক্স মনে রাখলে পরে এই অঙ্কগুলো করা যায় সেগুলো কিন্তু শেখাবো। তো সেই জন্য তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দেব। লেখো একটি অঙ্ক, ধরো আমি তোমাদেরকে বললাম যে একটি গাড়ির বেগ 18, আমি অঙ্কটা পুরো লিখছি না, ঠিক আছে। একটি গাড়ির বেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 18 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছে কত সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে। তাহলে 1 নাম্বার তোমাকে বের করতে হবে কি, 1 নাম্বার বের করতে হবে হচ্ছে ত্বরণ নির্ণয় করো। 1 নাম্বার হচ্ছে ত্বরণ নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে এই সময়ে কতটা সরণ হয়েছে সেই সরণ নির্ণয় করো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক একদম ভুরুভুরি পরীক্ষায় আসছে, দেখবে। তো দেখো আমরা এখানে সবার আগে কি করব, এবং এই যে উত্তরগুলো বের করতে হবে, সেই ত্বরণ যখন বের করবে মিটার প্রতি সেকেন্ড স্কয়ার হিসাবে উত্তরটা বের করতে হবে, এবং সরণ যখন বের করতে হবে তখন মিটারে বের করতে হবে। তাহলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা কি জানি কিলোমিটার প্রতি আওয়ারকে যদি মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 18 কেটে দিলে কত হবে, 5 হবে। ঠিক একই রকম ভাবে যেটা 36 আছে, এগুলো দেখো মুখে মুখে হয়ে যাবে, আমি তোমাদের শেখানোর জন্য ক্যালকুলেশন করছি। তাহলে এখানে কত হবে, 10 হবে। এটা মিটার প্রতি সেকেন্ড, এটাও মিটার প্রতি সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো যখন আমি ত্বরণ বের করব, ত্বরণ বের করতে গেলে তো জানো v-u/t, তাহলে v-u/t করলে কত হবে, 10 - 5, মানে এটা হচ্ছে হয়ে গেল তোমার ইউ, এটা হচ্ছে ভি, তার মানে v-u/t যখন তুমি করবে তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে তোমার 10, ইউ এর ভ্যালু হচ্ছে 5, আর টাইম হচ্ছে 5 সেকেন্ড, তাহলে ত্বরণ হচ্ছে 1। এটা তো আমরা ক্যালকুলেশন করে বের করলাম। এবার আমি কি বললাম তোমাদেরকে যে কিভাবে শর্ট করে তোমরা এগুলো বের করবে। ঠিক আছে, তাহলে দেখো শর্ট কি করে বের করবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড রয়েছে, ঠিক আছে। বস্তুর প্রাথমিক বেগ কত রয়েছে, 5 মিটার প্রতি সেকেন্ড। ভালো করে দেখো, বস্তুর প্রাথমিক বেগ 5 মিটার প্রতি সেকেন্ড রয়েছে, এবং বস্তুর অন্তিম বেগ হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে ভালো করে বুঝবে, যখন কোনো বস্তু সুষম ত্বরণে থাকে, সুষম ত্বরণের থাকার মানে কি, প্রতি সেকেন্ড অন্তর তার বেগের বৃদ্ধি সেম হয়। ঠিক আছে, মানে কি ব্যাপারটা ভালো করে দেখো, যদি বলা হয় কোনো একটা বস্তু 10 মিটার প্রতি সেকেন্ডের স্কয়ার ত্বরণে রয়েছে, এই কথাটার মানে কি, যে 1 সেকেন্ড পরে ওর বেগ বৃদ্ধি হবে 10 মিটার প্রতি সেকেন্ড, 2 সেকেন্ড পরেও কিন্তু ওর বেগ 10 মিটার প্রতি সেকেন্ডই হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু, যে প্রতি সেকেন্ড 3 সেকেন্ড পরেও কিন্তু ওর বেগ 10 মিটার প্রতি সেকেন্ডই হবে। ক্লিয়ার? এরকম ভাবেই কিন্তু হবে। কিন্তু এখানে কি হবে, বেগটা জুড়তে থাকবে, মানে 1 সেকেন্ড পরে যদি 10 মিটার প্রতি সেকেন্ড বেগ হয়, তাহলে 10 মিটার প্রতি সেকেন্ড আগে ছিল, 2 সেকেন্ড পরে আরো 10 মিটার প্রতি সেকেন্ড হলো, তার মানে কি বেগ কত হয়ে গেল, 10 + 10 মানে 20 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে একটা বস্তুর বেগ ছিল 5, হতে হবে 10। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যদি 1 মিটার প্রতি সেকেন্ড বাড়ে, তাহলে 5 মিনিটে নিশ্চয়ই 5 সেকেন্ডে নিশ্চয়ই 5 মিটার প্রতি সেকেন্ড বেড়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই ত্বরণ কত হতে হবে, ত্বরণ 1 হতে হবে। এটা মুখে মুখে তুমি ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। এবার সরণ যদি বের করতে হয়, সরণ আমরা কিভাবে বের করব, দেখো সরণ বের করার একটা সহজ পদ্ধতি আছে। সরণ বের করার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে এখানে আমি অ্যাভারেজ ভেলোসিটি বের করে নেব। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। তাহলে এখানে প্রাথমিক বেগ 5, অন্তিম বেগ 10, তাহলে 10 আর 5 15 বাই 2 করলে কত হয়, 7.5 হয়, হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। এবার দেখো ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে পরে আমাকে এখানে বের করতে হবে সরণ। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইনটু টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি তো আমার 7.5 বেরিয়ে গেছে, টাইম কত 5 সেকেন্ড, গুণ করলে কত হয় 37.5।
তাহলে এই অঙ্কগুলো না তোমার দেখবে পরীক্ষার সময় কিন্তু ক্যালকুলেশন ছাড়াও তুমি করতে পারবে। ক্লিয়ার? তাহলে এরকম টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষার সময় আসছে এবং এনসিইআরটির বইতেও কিন্তু এরকম টাইপের প্রবলেম থাকছে। আমি তোমাদেরকে আরো একটা প্রবলেম দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব। ধরে নাও তোমাদেরকে বলা হলো যে একটা ট্রেনের গতিবেগ ছিল 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? একটা ট্রেনের গতিবেগ ছিল 54 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখান থেকে ট্রেনটা ব্রেক প্রয়োগ করে ট্রেনের গতিবেগ হয়েছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? এবং এই গোটা ব্যাপারটা ঘটেছে কত সেকেন্ড সময়? এই গোটা ব্যাপারটা ঘটেছে হচ্ছে 3 সেকেন্ড সময়ে, 3 সেকেন্ড সময়। তাহলে এই সময়ের মধ্যে ট্রেন কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, সেটা বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কি, সরণ বের করতে হবে, মানে এই টাইমে ট্রেন কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কি করে করব, দেখো আমার এখানে কিন্তু 54 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, ঠিক আছে? সেখান থেকে আমার বেগ প্রয়োগ করার পরে 18 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছে। তাহলে এটাকে সবার প্রথমে আমরা কি হিসেবে কনভার্ট করে নেব? 54 মানে কত? 54 মানে কিন্তু 54 ইন্টু 5/18 করলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখান থেকে 54 দিয়ে 18 কাটলে 3, এখানে হয়ে যাবে কিন্তু 15। তাহলে প্রাথমিক বেগ মানে এখানে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু কিন্তু হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। আবার যখন 18 কিলোমিটার পার আওয়ারে অন্তিম বেগ আসলো, তাহলে 18 গুণ 5/18, তাহলে 18 কেটে গেলে এখানে কত হবে? 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 5 মিটার প্রতি সেকেন্ডে হচ্ছে ভি হয়ে গেল, ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে? 5 মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো এখান থেকে তুমি অ্যাভারেজ ভেলোসিটি যে বের করবে, 5 প্লাস 15 মানে কত? 20, 20/2 মানে হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। এবার আমরা জানি ভেলোসিটির সাথে টাইম গুণ করলে পরে কি হয়? ভেলোসিটির সাথে টাইম গুণ করলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাই। টাইম কত এখানে? 3 সেকেন্ড। তাহলে 10 গুণ 3 করলে কত হয়ে গেল? 30। তাহলে 30 কিন্তু হয়ে যাবে 30 মিটার কিন্তু ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এই ট্রেনটা 54 কিলোমিটার থেকে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এসে যদি 3 সেকেন্ড সময়ের মধ্যে হয়, তাহলে পরে কিন্তু এই সময়ে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু 30 মিটার। তাহলে এইভাবে কিন্তু সহজভাবে, ঠিক আছে, এই দেখো আমরা সূত্র কিন্তু এখানে ব্যবহার করলাম না, সূত্র ব্যবহার না করে আমরা চেষ্টা করবো টাইম বাঁচিয়ে এই সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করার। আরো একটা করে অঙ্ক করে নেব যে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছায়। প্রথম অবস্থায় মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে স্থির অবস্থা, স্থির মানে হচ্ছে কত? স্থির মানে হচ্ছে 0। এখান থেকে ফাইনাল ভেলোসিটিতে যে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছাচ্ছে। এবং এই যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছানোর জন্য টাইম নিচ্ছে কত? 5 সেকেন্ড সময় নিচ্ছে, ঠিক আছে? 5 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব মানে এই টাইম ইন্টারভালে ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এক নাম্বার হচ্ছে দূরত্ব বের করতে হবে। আর 2 নাম্বার কি বের করতে হবে? 2 নাম্বার বের করতে হবে যে ত্বরণ কত নির্ণয় করো। তাহলে দুটো ব্যাপারই আমরা করব, দেখো খুব সহজভাবে করব। তাহলে স্থির অবস্থা থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, সবার আগে এই 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে পরিণত করব। তাহলে 5/18 থেকে গুণ করব, 18 দিয়ে 72কে কাটলে কত হয়? 4 হয়, 4 5 20, তাহলে 20 মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো অ্যাভারেজ ভেলোসিটি বের করার নিয়ম কি? যে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। তাহলে এখানে প্রাথমিক বেগ যদি 0 হয়, অন্তিম বেগ যদি 20 হয়, তাহলে 0 প্লাস 20 মানে কত? 20, 20/2 মানে কত? 10। তার মানে হচ্ছে এখানে ভেলোসিটি আমি কত পেলাম? ভেলোসিটি পেয়ে গেলাম 10। এবার টাইম কত? ভেলোসিটির সাথে আমি যখন টাইম গুণ করব মানে ভেলোসিটি গুণ টাইম ইজ ইকুয়াল টু কি? ভেলোসিটি গুণ টাইম ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। আমার অ্যাভারেজ ভেলোসিটি কত এসছে? অ্যাভারেজ ভেলোসিটি এসছে আমার 10। তাহলে 10-এর সাথে আমি টাইম 5 গুণ করলে কিন্তু 50 হয়ে যাবে। তাহলে 50 কিন্তু হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট। মানে একটা ট্রেন যদি স্থির অবস্থা থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছায় 5 সেকেন্ডের সময়, তাহলে ওই সময়ে ট্রেনটা 50 সেকেন্ড দূরত্ব 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে হচ্ছে 50 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে আমার প্রথম কোশ্চেনের উত্তর কিন্তু আমার হয়ে গেল। এবার আমাকে ত্বরণ বের করতে হবে। এবার দেখো ত্বরণটা আমরা মুখে মুখে বের করবো কিভাবে। দেখো একটা ট্রেন হচ্ছে স্থির অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় হচ্ছে 0 মিটার প্রতি সেকেন্ড তার বেগ। এখান থেকে হচ্ছে এর বেগ কত হচ্ছে? এর বেগ কিন্তু 72 কিলোমিটার প্রতি সেকেন্ড, মানে 20 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে। 72 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 20 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে, ঠিক আছে? কত সেকেন্ড সময় হচ্ছে? 5 সেকেন্ড সময়ের মধ্যে হচ্ছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে ত্বরণ সুষম ত্বরণে থাকা মানে কি? প্রতি সেকেন্ড অন্তর অন্তর তার কত করে বেগ, সেম পরিমাণে বেগ বাড়বে। মানে 1 সেকেন্ড পরে বেগ কত হবে? যদি আমি ধরে নিই 1 সেকেন্ড পরে বেগ কত হচ্ছে? 4। 2 সেকেন্ড পরে বেগ কত হবে? 4 + 4 মানে 8। 3 সেকেন্ড পরে কত হবে? 12। এইভাবে তুমি দেখো যে এখানে 5 সেকেন্ডের সময় বলছে, মানে 5 সেকেন্ড পরে তোমার 20 মিটার প্রতি সেকেন্ড বেগে আসতে হবে। তার মানে এই যে 5-এর সাথে 4 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু 20 হয়, তাই না? 5-এর সাথে যদি তুমি 4 গুণ করো তাহলেই হচ্ছে 20 হচ্ছে, যেহেতু 5 সেকেন্ড সময়ের মধ্যে হতে হবে। তাহলে এখানে কিন্তু ত্বরণ হয়ে যাবে 20 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এবং এটাকে
আমি তোমাদেরকে একদম দেখো ফর্মুলায় ফেলে দেখাচ্ছি, যেটা তোমরা যে ফর্মুলা ফেলে পরীক্ষার সময় করো, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এই সূত্রে ফেলে করো। তাহলে এখানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু কি হবে, 0 হয়ে যাবে, কারণ এখানে 0। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ, এর ভ্যালু আমাকে বের করতে হবে। এটাকে এর মতো ছেড়ে দিলাম। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে আমার বেরিয়েছে 50 মিটার। তাহলে এখানে আমি 50 লিখলাম। এবার আমি এখানে ভি এর ভ্যালু বসাবো। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে ভি স্কোয়ার মানে কত হবে, 20 গুণ 20 কিন্তু হয়ে যাবে। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু হবে কিন্তু 20 গুণ 20 বাই 2 গুণ 50, ঠিক আছে, 2 গুণ 50 হয়ে যাবে। তাহলে এখান থেকে 0 0 কেটে দিলাম, এখান থেকে 2 2 কেটে দিলাম, 5 দিয়ে 20 কে কাটলে কিন্তু 4। তাহলে দেখতে পারলে অ্যাক্সিলারেশন কত হলো, অ্যাক্সিলারেশন হলো 4 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে আমার এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমি মুখে মুখে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে তুমি পরীক্ষার টাইমও বাঁচাতে পারবে এবং অনেক সময় মানে তোমার ব্রেনের উপরে কিন্তু কম প্রেশার পড়বে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তো গ্রাফিক্যাল মেথড এই পর্যন্তই, এবং এরপরে কিন্তু আমি কি করব, যে এই যে মোশনের চ্যাপ্টারের যে বিভিন্ন প্রবলেমগুলো, যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে থার্ড ক্লাসে আমি নিয়ে আসবো, যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু আমি নিয়ে আসবো। এবং যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ক্লাসে।